গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা গল্প ৮০ দিনে বিশ্বভ্রমণ। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। অপেক্ষার মুহূর্তগুলো উত্তেজনার মধ্যে কাটতে লাগলো। সময় যেন ধীমে তালে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে। এদিক সেদিক যাচ্ছে মাহুত, খবর নিচ্ছে। কোথাও কোনো পরিবর্তন নেই। প্রহরীরা পায়চারি করেই চলেছে। মশালগুলো জ্বলছে আগের মতো। মন্দিরের ভিতর থেকেও জানলা দিয়ে কাপা কাপা আলোর রেখা দেখা যাচ্ছে। রাত গভীর হতেও অবস্থার হেরফের ঘটল না। তখন সবাই স্থির করল দেয়াল ভেঙে মন্দিরের ভেতর ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই। আবার এগুলো মাহুত। বাকি সবাই অনুসরণ করলেন তাকে। নিকোষ কালো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। দূরের মশালগুলো ওদের চারিদিকের অন্ধকারকে যেন আরো গাঢ়, আরো রহস্যময় করে তুলেছে। সাথে আর কোন জিনিস না থাকায় ফিলিয়াস ফগ আর স্যার ফ্রান্সিস পকেট ছুরির সাহায্যে দেয়ালের ইট আলগা করা কাজে হাত লাগালেন। মাহু তার পাসোপার্তু তাদের সাহায্য করতে লাগলো আলগা ইটগুলো ধীরে ধীরে খুলে নিয়ে। কয়েকটা মাত্র ইট খোলা হয়েছে দেয়াল থেকে। এমন সময় কে যেন চেঁচিয়ে উঠল মন্দিরের ভেতরে। সাথে সাথে শোরগোল উঠল বাইরে। এখানে আর এক মুহূর্ত দেরি করলে যান বাঁচানো সম্ভব হবে না বুঝতে পেরে স্যার ফ্রান্সিস সবাইকে নিয়ে দূরে সরে গেলেন। তিনি ভাবছেন পরে আবার সুযোগ মতো দেয়াল ভাঙতে যাবেন, কিন্তু তার আশা পূরণ হবার পথ বন্ধ হয়ে গেল। প্রহরীরা সেই মুহূর্তে মন্দিরটাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। ফুঁসে উঠেছেন স্যার ফ্রান্সিস রাগে। উত্তেজনায় কাঁপছে পাসোপার্তু। মাহুতো নিজেকে শান্ত রাখতে হিমশিম খাচ্ছে। একমাত্র ফিলিয়াস ফগকে স্বাভাবিক ও শান্ত দেখাচ্ছে। চলুন ফেরা যাক, এখানে থেকে আর লাভ কি? স্যার ফ্রান্সিসের কথার উত্তরে ফগ শান্ত গলায় বললেন, এত ব্যস্ত হবার কিছু নেই। কাল দুপুরবেলা এলাহাবাদ পৌঁছতে পারলেও চলবে। দেখাই যাক না কোথাকার পানি কোথায় গড়ায়। একটা সুযোগ পেয়েও যেতে পারে শেষ মুহূর্তে। স্যার ফ্রান্সিস অবাক। শেষ মুহূর্তে আবার কি সুযোগ পাবার আশা করছেন ফগ? জ্বলন্ত চিতায় লাফ দিয়ে রানী আওদাকে উদ্ধার করার কথা ভাবছেন নাকি উনি? মনে মনে একটা মতলব এঁটে নিয়ে কাউকে কিছু না জানিয়ে কোথায় যে চলে গেল পাসোপার্তু, কেউ তার ছায়া কোথাও দেখতে পেল না। ওদিকে তখন ঘোর অন্ধকারের ভেতর দিয়ে খুব সাবধানে সামনে এগোচ্ছে পাসোপার্তু। চিতাটার দিকেই তীক্ষ্ণ নজর তার। ধীরে ধীরে ভোর হয়ে আসছে। প্রভাতের স্নিগ্ধ আলো সোনালি আকাশের কোণে মৃদু হাসির মতো ছড়িয়ে পড়ছে। এই আলো অন্ধকারের সন্ধিক্ষণেই সতীদাহ সম্পূর্ণ করার ব্যবস্থা হয়েছে। ঘুম থেকে জেগে উঠল সবাই এক এক করে। দরজা খোলা হতে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলো তীব্র আলোর ঝলকানি। দুজন পুরোহিত দুদিক থেকে ধরে সে মৃত্যু পথযাত্রীকে মন্দিরের বাইরে টেনে নিয়ে এলো। কয়েকবার পালানোর ব্যর্থ চেষ্টার পর আফিমের ধোঁয়ায় আবার নেতিয়ে পড়লেন ভদ্রমহিলা। রানী আওদাকে নিয়ে পুরোহিতরা এগোতে শুরু করেছে চিতার দিকে। ভোরের আবছা আলোয় সে ভয়ঙ্কর রোমহর্ষক দৃশ্য দেখছেন ফিলিয়াস ফগ। চোখে তার পলক নেই। বুড়ো রাজার মৃতদেহ পড়ে আছে চিতার উপর। মৃত স্বামীর পাশে শুইয়ে দেওয়া হলো রানী আওদাকে। চন্দন কাঠের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হলো। সাথে সাথে বিপুল ধোঁয়ায় ঢাকা পড়ে গেল চারদিক। তুমুল পিলে চমকানো শব্দে হঠাৎ করে বেজে উঠল বাজনা। হাতে ছুরি নিয়ে সে অগ্নিকুণ্ডের দিকে এগোতে চাইছেন ফগ। স্যার ফ্রান্সিস আর মাহুত তাকে জড়িয়ে ধরে রেখেছেন, এগোতে দিচ্ছেন না। ধাক্কা মারলেন ওদেরকে ফগ। নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার এগোলেন। তারপর হঠাৎ তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। কল্পনার অতীত অভূতপূর্ব একটা দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। মৃত রাজার লোকেরা আতঙ্কে চেঁচামেচি শুরু করে দিয়েছে। আশঙ্কা, উদ্বেগ আর বিস্ময়ে দিশেহারা উন্মাদ হয়ে উঠল তারা। কোটর ছেড়ে তাদের চোখ বেরিয়ে আসা জোগাড় হয়েছে। তারা দেখছে রাজা প্রাণ ফিরে পেয়েছেন, নবজীবন লাভ করেছেন তিনি। রানী আওদাকে বুকে জড়িয়ে ধরে সেই জ্বলন্ত চিতার মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ রাজা। ভয়ে আর আতঙ্কে সেদিকে তারা কেউ তাকাতে সাহস পেল না। প্রণত হয়ে প্রত্যেকে মাথা ঠেকালো মাটিতে। চোখের পলকে অগ্নিকুণ্ডের মাঝখান থেকে বুড়ো রাজার প্রেতাত্মা ফিলিয়াস ফগের কাছে চলে এলো। বলল,
চলুন, এখানে আর এক মুহূর্ত নয়। বিস্ময় যেন বাঁধ মানে না কারো। অবিশ্বাস ভরা চোখে সবাই দেখলেন জ্ঞানহীনা আওদাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে রাজা নয়, পাসুপার্তু। ঘন ধোয়ার আড়াল পেয়ে সকলের চোখকে ফাঁকি দিয়ে স্তূপাকার কাঠের ওপর উঠে গিয়েছিল সে। সবাই তারা ছুটতে ছুটতে প্রবেশ করলেন গহীন জঙ্গলে। কিউনি দ্রুত বেগে ছুটতে শুরু করলো, সবাইকে পিছিয়ে নিয়ে এলাহাবাদের দিকে। দেখতে দেখতে কেঁপে উঠল বনভূমি কোলাহলে ভরাট আওয়াজে। ঘন ঘন বন্দুকের শব্দ হতে লাগলো। বাতাসে শীষ কেটে হাতের দুপাশে দিয়ে বেরিয়ে যাচ্ছে তপ্ত সীসার গুলি। মৃত রাজার লোকজন নিজেদের ভুল বুঝতে পেরে রাগে উন্মাদ হয়ে উঠেছে। উন্মত্তের মতো পিছু ধাওয়া করে আসছে তারা। কিন্তু গভীর বনভূমিতে কিউনির সাথে দৌড় প্রতিযোগিতায় তারা পরাজয় স্বীকার করতে বাধ্য হলো। হাতির পিঠে বসে মুচকি হাসছে পাসুপার্তু। স্যার ফ্রান্সিস আনন্দ ধরে রাখতে না পেরে ইতিমধ্যে তার সাথে বেশ কয়েকবার হ্যান্ডশেক করে ফেলেছেন। বেশ করেছ, মাত্র এই কথাটা বললেন ফিলিয়াস ফগ। তার মতো গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের কাছ থেকে প্রশংসাই যথেষ্ট। পাসুপার্তু প্রশংসাটুকু পেয়ে আনন্দে গদগদ হয়ে বলল, এ কাজে সবটুকু প্রশংসা, সবটুকু গৌরব একমাত্র আপনারই প্রাপ্য। আপনি তো শুধু লক্ষ্য উপলক্ষ করেছেন মাত্র। রানী আউদার জ্ঞান ফিরেনি। তার দিকে চোখ রেখে স্যার ফ্রান্সিস বললেন, ভদ্রমহিলার বিপদ কিন্তু এখানেই শেষ নয়। ভারতবর্ষে যেখানে ইনি থাকুন, শত্রুরা তাকে খুঁজে বের করবে। সুযোগ পেলেই হয় পুড়িয়ে মারতে ছাড়বে না। ভদ্রমহিলা নিরাপত্তার ব্যাপারে কি করা যায় তা আমরা পরে ভেবে দেখব, বললেন ফগ। এলাহাবাদে পিছলেন তারা বেলা 10টা নাগাদ। রানী আউদা জ্ঞান ফিরে পেয়ে চোখ মেললেন ধীরে ধীরে। তাকে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হলো। তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পাসুপার্তুকে বাজারে পাঠিয়ে দিলেন ফগ। এরপর তিনি পার্সি মাহুতের সব পাওনা মিটিয়ে দিলেন। এলাহাবাদ থেকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তিনি বললেন, আমাদের জন্য অনেক করেছো তুমি। আমি খুশি হয়ে হাতিটা তোমাকে দান করতে চাই, নেবে? কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে উঠল মাহুতের চোখ দুটো। ট্রেন চড়তে চড়তে ফগ আবার বললেন, আপত্তি করো না, হাতিটা তুমি নাও, যদিও তোমার ঋণ এতে শোধ হবার নয়। ছেড়ে দিল ট্রেন। ইতিমধ্যে পুরো জ্ঞান ফিরে এসেছে রানীর। সব কথা শোনার পর তিনি কেঁদে ফেললেন। তারপর আন্তরিকভাবে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তবে ভবিষ্যতের চিন্তায় পর মুহূর্তে ম্লান দেখালো তাকে। বুঝতে পেরে ফগ বললেন, কোনো ভয় নেই আপনার, আমরা হংকং যাচ্ছি। আপত্তি না থাকলে আমাদের সাথে আপনিও যেতে পারেন। রানী ফগের দিকে তাকালেন। কৃতজ্ঞতার দৃষ্টি ফুটে উঠল আবার তার দু চোখে। বললেন, আমার এক ধনী আত্মীয় ব্যবসা করেন হংকংয়ে। আজও বোধ হয় তিনি সেখানেই আছেন। তাহলে তো ভালোই হলো, বললেন ফিলিয়াস ফগ। আমরা খুঁজে বের করব তাকে। 25শে অক্টোবর ভোর কলকাতা পৌঁছলেন ফিলিয়াস ফগ। হংকংয়ের জাহাজ বেলা 11টার সময় ছাড়বে। হাতে তাই কয়েক ঘন্টার সময় পাওয়া গেল। ডায়েরি খুলে ফগ লিখলেন, তার কলকাতা পৌঁছবার কথা ছিল 26শে অক্টোবর। লন্ডন ছেড়েছে আজ 23 দিন। জাহাজ তাড়াতাড়ি আসায় 2 দিন সময় পাওয়া গিয়েছিল হাতে, কিন্তু রানী আউদাকে উদ্ধার করতে গিয়ে তা খরচ হয়ে গেছে। হিসেব কষতে গিয়ে ফগ বুঝলেন, যেভাবেই হোক বেলা 1টার জাহাজে তাকে হংকং যাত্রা করতেই হবে। ট্রেন থামল হাওড়া স্টেশনে। পর মুহূর্তে নেমে পড়ল পাসুপার্তু। তার ইচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হংকংয়ের জাহাজে গিয়ে সব বন্দোবস্ত করে রাখবে। এমন সময় হঠাৎ যেন মাটি ফুরিয়ে বেরিয়ে এলো এক ইংরেজ দারোগা। সে জানতে চাইল, আপনি কি মিস্টার ফিলিয়াস ফগ? ফিলিয়াস ফগ মাথা ঝাঁকালেন। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন দারোগার দিকে। ও বুঝি আপনার ফরাসি ভৃত্য? জানতে চাইল দারোগা। হ্যাঁ, দারোগা বলল, আপনারা কি দয়া করে আমার সাথে আসবেন? মোটেও ঘাবড়ালেন না ফগ। ইংরেজের কাছে আইন হলো পবিত্র জিনিস। সেই পবিত্র জিনিসের রক্ষক হলো পুলিশ। কিন্তু পাসুপার্তু তর্ক করার জন্য এক পায়ে খাড়া। ফগ তাকে থামিয়ে দিয়ে দারোগাকে প্রশ্ন করলেন, আমাদের সাথে ভদ্রমহিলা কি যেতে পারেন? কেন পারবেন না?
একটা ঘোড়া গাড়িতে চললেন সবাই। সাহেবপাড়ার একটা বাড়ির সামনে এসে থামলো সেটা। বন্দীদের নিয়ে একটা কামরায় ঢুকলো দারোগা। সবাই বসতে অনুরোধ করে সবিনয়ে জানালো, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার বিচার হবে। বিচার করবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া। 11:30টার সময়। পানিতে ভরে উঠল রানী আওদার দু চোখ। আমার জন্য এই বিপদ হলো আপনাদের, বললেন তিনি। মৃদু হাসলেন ফিলিয়াস ফগ। শান্তভাবে বললেন, ইংরেজদের রাজত্বে সতীদাহের বিরুদ্ধে কিছু করা অপরাধ নয়। পুলিশ বোধহয় ভুল করে আমাদের ধরে এনেছে। যাই হোক, আপনি অকারণে দুশ্চিন্তা করবেন না। যেভাবেই হোক হংকং আমরা পৌঁছে দেব। কিন্তু জাহাজ যে বেলা 1টায়, ঢোক গিলে বলল পাসুপার্তু। জানি, ফিলিয়াস ফগ দৃঢ় কণ্ঠে বললেন। তার আগেই জাহাজে পৌঁছবো আমরা। মনিবের দৃঢ় মনোবল দেখিয়েও কিন্তু পাসুপার্তুর মন থেকে আশঙ্কা দূর হলো না। দারোগা ফিরে এলো 11:30টার সময়। ওদেরকে সে নিয়ে গেল বিচারালয়ে। ডেপুটি ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া আসন গ্রহণ করা মাত্র আরদালি হাঁক ছাড়ল। আসামি ফিলিয়াস ফগ হাজির। হাজির। আসামি পাসুপার্তু হাজির। জি হাজির। ডেপুটি ম্যাজিস্ট্রেট বললেন, বাদীদের ডাকো তাহলে। মুহূর্ত মাত্র দেরি না করে একজন আরদালি 3জন পুরোহিতকে আড়াল থেকে সামনে এনে হাজির করল। বোম্বাইয়ের লোক এরা 3জনই, বিড়বিড় করে নিজের মনে বলল পাসুপার্তু। সর্বনাশ, শেষ পর্যন্ত তাই ঘটল। রানী আওদাকে তো এরা পুড়ে মারতেই চেয়েছিল। অপরাধের বিবরণী পড়ে শোনানো হলো। ফিলিয়াস ফগ এবং পাসুপার্তুর বিরুদ্ধে অভিযোগ হলো তারা হিন্দুদের পবিত্র একটা মন্দিরকে অপবিত্র করেছে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের দৃষ্টি ফিলিয়াস ফগের দিকে নিবদ্ধ হলো। অভিযোগ সম্পর্কে কিছু বলবার আছে আসামির? আমি আমার অপরাধ স্বীকার করছি, নিজের পকেট থেকে ঘড়িতে সময় দেখতে দেখতে বললেন ফগ। অপরাধ স্বীকার করছেন আপনি? হ্যাঁ, কিন্তু পিল্লাজের মন্দিরে পুরোহিতরা যে কাণ্ড করেছে সে সম্পর্কে তাদের কি বক্তব্য তা আমি শুনতে চাই। পরস্পরের দিকে বোকার মতো তাকাতে শুরু করলো পুরোহিতরা। ফিলিয়াস ফগের কথা যেন তারা বুঝতে পারছে না। হ্যাঁ, আমরা তাদের বক্তব্য জানতে চাই, পাসুপার্তুও বলল। জানতে চাই পিল্লাজির মন্দিরে তারা যে কাণ্ড করেছেন তার কথা স্বীকার করেন কিনা। সেখানে তারা একজন নিরীহ ভদ্র মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। আমরা সেই ঘটনার প্রত্যক্ষদর্শী। পুরোহিতরা তো একেবারে বিস্ময়ে পাথর হয়ে গেল। এমনই হতভম্ব হয়ে পড়ল তারা যে কারো মুখ থেকে একটা কথাও বেরোল না। অবাক ওয়াদিয়া প্রশ্ন করলেন, এসব কথার অর্থ? কাকে জ্যান্ত পুড়ে মারার চেষ্টা হয়েছে? কোথায়? বোম্বাইয়ে? হ্যাঁ, বোম্বাইয়ে, বলল পাসুপার্তু। পেশকার জানালো, আমরা পিল্লাজের মন্দিরের কথা বলছি না, বলছি মালাবারের মন্দিরের কথা। অভিযোগের প্রমাণ হিসেবে সেই মন্দির যারা অপবিত্র করেছে তাদের একজনের জুতো এখানে হাজির করা হয়েছে। জুতো দেখে চিনতে পেরেই পাসুপার্তু লাফ দিয়ে উঠল। আরে, এ কি? ওগুলো তো আমার জুতো। আগের কিছু কথা বলে নেওয়া দরকার এখানে। বোম্বাই রেল স্টেশনে ফিক্স যখন দেখলো ব্যাংক ডাকাত পালিয়ে যাচ্ছে তখন ওর মাথায় এক বুদ্ধি চাপল। পুরস্কারের লোভ দেখিয়ে সে মালাবার মন্দিরে পুরোহিতদের রাজি করালো ফিলিয়াস ফগ আর পাসুপার্তুর বিরুদ্ধে মন্দির অপবিত্র করা অভিযোগ আনতে। পুরোহিতদের কেউ কেউ পরের ট্রেনে অনুসরণ করেছিল ফগকে। কলকাতা এলো ফিক্স, কিন্তু দেখল ফগ তখনও পৌঁছাননি। সে ধরেই নিল ব্যাংক ডাকাত ফগ ফাঁকি দেবার মতলবে পথে কোথাও নেমেছে, তাই দেরি হচ্ছে পৌঁছতে। অধীরভাবে হাওড়া স্টেশনে অপেক্ষা করতে লাগলো ফিক্স। 25শে অক্টোবর ভোরবেলা ট্রেন থেকে পাসুপার্তুকে নামতে দেখেই সে ইঙ্গিত দিল এবং তার কাছ থেকে ইঙ্গিত পেয়ে কলকাতার দারোগা ফিলিয়াস ফগ আর পাসুপার্তুকে গ্রেফতার করল। বিচার চলছে। ফিক্স আদালতে উপস্থিত রয়েছে। অধীর আগ্রহে মামলা শুনানি শুনছে এক কোণে বসে। বিলেত থেকে গ্রেফতারি পরোয়ানা এখনো পাওয়া যায়নি, তবে পাওয়ার আশায় আছে এবং পেলেই কাল বিলম্ব না করে ব্যাংক ডাকাতকে গ্রেফতার করবে। তারপর চালান করবে সুদূর বিলেতে।
ওদিকে ডেপুটির প্রশ্নের জবাবে আসামি অপরাধ স্বীকার করায় ম্যাজিস্ট্রেট রায় দিচ্ছেন, ইংরেজ সরকার ভারতবর্ষের সকল ধর্মকে রক্ষা করার চেষ্টা করেন। পাসোপার্তু গত অক্টোবরের 20 তারিখে মালাবারের মন্দিরে প্রবেশ করে মন্দির অপবিত্র করেছে এবং এই অভিযোগ সে স্বীকারও করেছে। বিচারের রায় 15 দিনের জন্য মুলতবি থাকলো। ততদিন হাজতে থাকবে আসামি। ব্যাকুল কণ্ঠে চেঁচিয়ে উঠল পাসোপার্তু, সর্বনাশ! 15 দিন হাজতবাস? চুপ চুপ, দ্রুত বলল আর্দালি। এবং ম্যাজিস্ট্রেট বলছেন তখনও, পাসোপার্তুকে পালাবার ব্যাপারে সাহায্য করার জন্য ফিলিয়াস ফককেও 15 দিনের জন্য হাজতবাস করার নির্দেশ দেওয়া হলো। আনন্দে নাচতে ইচ্ছে করছে ফিক্সের। একদিন নয়, দুদিন নয়, 2 হপ্তারও বেশি কলকাতায় আটকা পড়ে গেল ব্যাংক ডাকাত। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা নিশ্চয়ই এসে পড়বে বিলেত থেকে। ব্যাস, আর কোনো দুশ্চিন্তা নেই তার। ওদিকে নিজের ওপর রেগে কায় হয়ে উঠেছে পাসোপার্তু। তার বোকামির জন্যই মনিবের সর্বনাশ করতে যাচ্ছে বুঝতে পেরে চর মেরে নিজের গাল ফাটিয়ে দেবার ইচ্ছে হচ্ছে তার। কিন্তু ফিলিয়াস ফক তখনও উদ্বেগহীন, অবিচলিত। কণ্ঠে দৃঢ়তা এনে তিনি ম্যাজিস্ট্রেটকে বললেন, আমি জামিনে ছাড়া পেতে চাই। কে আপনাদের জামিন হবে এখানে? জনপ্রতি 15,000 টাকা লাগবে জামিন পেতে হলে। দুরু দুরু করে উঠল ফিক্সের বুক। ভাবছে, ব্যাংক ডাকাত কি এতই বোকা যে এক মুহূর্তে এত টাকা পানিতে ফেলবে? কিন্তু এতটুকু ইতস্তত না করে ব্যাগ থেকে টাকা বের করলেন ফিলিয়াস ফক। পেশকারের টেবিলে টাকা রেখে বললেন, পুরো টাকা এক্ষুনি আমি দাখিল করছি। বিচারের দিন হাজির হলেই বললেন ম্যাজিস্ট্রেট, টাকাটা ফেরত পাবেন আপনি। এখনকার মতো জামিনে মুক্তি পেলেন আপনারা। ব্যাপার দেখে মাথা ঘুরে গেল ফিক্সের। মুষড়ে পড়ল বেচারা। বিস্মিত পাসোপার্তুর দিকে ফিরলেন ফক। বললেন, চলে এসো পাসোপার্তু। আর মাত্র 20 মিনিট পরে বাকি আছে বেলা 1টা বাজতে। একটা গাড়িতে চড়ে জাহাজ ঘাটের দিকে ছুটলেন ফিলিয়াস ফক। ওদিকে মুষড়ে পড়লেও ফককে অনুসরণ করতে ভুল করল না ফিক্স। এখনো ভাবছে, ব্যাংক ডাকাত নিশ্চয়ই যথাসময় ওয়াদিয়ার আদালতে হাজিরা দেবে, অতগুলো টাকার মায়া ছাড়তে পারবে না। কিন্তু জাহাজ ঘাটে পৌঁছে যখন সে দেখল ফিলিয়াস ফক পাসোপার্তুকে নিয়ে রেঙ্গুন জাহাজে চড়ে বসলেন, তার তখন মস্ত ভুলটা ভাঙল। পারলে নিজের মাথার চুল ছেড়ে সে। ক্ষোভে দুঃখে মেজাজের 12টা বেজে গেল তার। তবে সেই সাথে নিঃসন্দেহ হলো, এক কথায় যে লোক এতগুলো টাকার মায়া ত্যাগ করতে পারে সে লোক ডাকাত না হয়ে যায় না। ফিক্স সিদ্ধান্ত নিল, এই ডাকাতের পিছু পিছু দরকার হলে সে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যাবে। ব্যাংক ডাকাতির বিচার না হওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না সে। এসএস রেঙ্গুন মঙ্গোলিয়ার মতো দ্রুতগামী জাহাজ। জাহাজে যাতে রানী আউদার কোনো রকম কষ্ট না হয় সেজন্য বিশেষ বন্দোবস্ত করলেন ফক। ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠছেন রানী আউদা ফগের সাথে। প্রাণ রক্ষার জন্যে তিনি সর্বদাই ফগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কথা প্রসঙ্গে একদিন জানালেন, বোম্বাইয়ের নামকরা ব্যবসায়ী স্যার জামশেদজি জিজি ভাই তার আত্মীয় হন। স্যার জিজি ভাইয়ের ভাগ্নে হংকংয়ে থাকেন, তিনি তার কাছেই আশ্রয় পেতে চান। কিন্তু তিনি আশ্রয় দেবেন কিনা সেই ব্যাপারে সঠিক কোনো ধারণা নেই বলে রানী আউদা দুশ্চিন্তা প্রকাশ করলেন। ফক তাকে অভয় দিয়ে বললেন, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। রেঙ্গুন জাহাজের সমুদ্রযাত্রার প্রথম ভাগটা ভালোভাবেই কাটল। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে পিছনে ফেলে তরতর করে পানি কেটে এগোচ্ছে জাহাজ। শিকার হাতছাড়া হয়ে যাবে ভেবে বিলেতের গ্রেফতারি পরোয়ানা হংকংয়ে পাঠাবার নির্দেশ দিয়ে রেঙ্গুন জাহাজে উঠে পড়েছে গোয়েন্দা ফিক্সও। হংকংই তার শেষ ভরসা। ওখানে যদি ধরা না যায় তাহলে আর ডাকাতকে ধরা যাবে না। কেননা হংকং ছাড়ালে চীন, আর চীনে পরে তো জাপান, আমেরিকা। ওসব জায়গায় সাধারণ ব্রিটিশ গ্রেফতারি পরোয়ানা কোনো কাজ হবে না। বিশেষ গ্রেফতারি পরোয়ানা চাই। চাইলে তো আর হলো না, সেজন্য সময় দিতে হবে প্রচুর। সেই সময়ের মধ্যে ফিলিয়াস ফক কোথাও লাপাত্তা হয়ে যাবে কে জানে।
সমস্যাটা নিয়ে চিন্তায় পড়ে গেছে ফিক্স। সব ব্যাপার খুলে পাসুপার্থকে জানাবে কিনা ভাবছে। তার কেন যেন মনে হচ্ছে সব জানার পর লোকটা হয়তো মনিবকে ত্যাগ করে তাকেই সাহায্য করবে। কিন্তু তা যদি না করে, উল্টোটা করে, যদি তার মতলব সব ফাঁস করে দেয়, তাহলে তো এত দীর্ঘদিনে খাটনি সব বাতিল ফালতু হয়ে যাবে। না, ফিক্স ভাবল, নেহাত বিপাকে না পড়লে কোনো কথা প্রকাশ করা উচিত হবে না। ফিলিয়াস ফগের নতুন সঙ্গিনী সম্পর্কে কৌতূহল জেগেছে ফিক্সের মনে। তার অনুমান বোম্বাই থেকে কলকাতা আসার পথে ভদ্রমহিলাকে সাথে জুটিয়ে নিয়েছেন ফগ। অপূর্ব সুন্দরী ভদ্রমহিলা। ফিক্সের সন্দেহ হচ্ছে বোধহয় এই মহিলার জন্যই টাকা চুরি করে পালিয়ে যাচ্ছেন ফগ। নিজের ধারণাটা বেশ পছন্দ হলো ফিক্সের। আরও উৎসাহের সাথে অনুমান করতে গিয়ে সে ভাবল, ফিলিয়াস ফগ সম্ভবত ভদ্রমহিলাকে অপহরণ করেছেন। অমনি তার মাথায় এক বুদ্ধি চাপল, নারী অপহরণে অভিযোগ তুলে ফগকে গ্রেফতার করার ব্যবস্থা করলে কেমন হয়। কিন্তু মুশকিল হলো, রেঙ্গুন চলেছে হংকংয়ে। ফগ যে হংকংয়ে বেশি সময় নষ্ট করবেন না তা পূর্ব অভিজ্ঞতা থেকে আন্দাজ করা যায়। তবে একটা কাজ করা সম্ভব, ভাবছে ফিক্স। সিঙ্গাপুর থেকে হংকং পুলিশকে তার পাঠিয়ে তৈরি থাকতে বলা যায়। জাহাজ হংকংয়ে ভিড়লে তারা যেন ফগকে গ্রেফতার করে। কিন্তু তার আগে ধাপ্পা দিয়ে পাসুপার্তুর কাছ থেকে ওদের মনের খবর জেনে নিতে হবে। ভাবতে ভাবতে ডেকে এলো ফিক্স। দেখল সেখানে পায়চারি করছে পাসুপার্তু। দ্রুত তার দিকে এগিয়ে গেল ফিক্স। আরে, পাসুপার্তু না? তুমি যে এই রেঙ্গুন জাহাজে? কে? আরে, মিস্টার ফক্স যে। সে বোম্বাইয়ে আপনাকে শেষ দেখেছি, তাই না? তা আপনিও বুঝি দুনিয়া ঘুরতে বেরিয়েছেন? আরে না, ওসব বাজে খেয়াল আমার নেই। ভাবছি হংকং কটা দিন কাটাবো। আচ্ছা, কিন্তু ডেকে আপনাকে কদিন দেখিনি কেন? শরীরটা ভালো যাচ্ছে না বলে বেরোইনি। কেন জানি না, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর আমার ধাতে সয় না। সে যাক, আর সব খবর কি বলো? তোমার মনিব মিস্টার ফিলিয়াস ফগ কেমন আছেন? তিনি ভালোই আছেন। সময় ধরেই হচ্ছে সব কাজ। মাঝখানে একবার মহা ফ্যাসাদে পড়েছিলেন। আমি বা আর কেউ হলে হাল ছেড়ে দিত, কিন্তু আমার মনিব সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া, তাই এখনো টিকে আছেন, এগিয়ে চলেছেন নিজের পথে। এরপর এক এক করে সব ঘটনা খুলে বলল পাসুপার্তু ফিক্সকে। মালাবারের মন্দিরে তার দুর্ভোগ, খলবি থেকে হাতে কেনা পিল্লাজির মন্দিরে সতীদাহের ঘটনা, কলকাতার আদালতে বিচার এবং জামিন লাভ, কিছুই বলতে বাদ রাখল না সে। রানী আওদা তাহলে তোমাদের সাথেই যাচ্ছেন? মিস্টার ফগের ইচ্ছাটা কি? তিনি কি রানীকে ইউরোপে নিয়ে যেতে চান? তাই কি চাইতে পারেন? রানী আওদার এক আত্মীয় আছেন হংকংয়ে, শুনেছি তিনি খুব বড় ব্যবসায়ী। আমরা রানীকে তার আশ্রয়ে পৌঁছে দিতে যাচ্ছি। সব ঘটনা জানার পর ফিক্স মুষড়ে পড়ল। হতাশ হয়ে ভাবল, নারী অপহরণের অভিযোগ এনে লাভ হচ্ছে না কিছুই। সে যে হতাশ হয়েছে তা কিন্তু পাসুপার্থকে টের পেতে দিল না। বলল, চলো হে, এক গ্লাস করে জিন ঢালা যাক গলায়। এতদিন পর যখন আবার দেখা হলো। বিনা খরচে জিন খাওয়ার সুযোগ পেয়ে পাসুপার্থ তো বেজায় খুশি। তাই চলুন, জিন খাওয়া ছাড়ার সময় কাটাবার জন্য জাহাজের আছেই বা কি। পাসুপার্তুর মনে সন্দেহ দেখা দিয়েছে। ভাবছে, যেখানেই যাচ্ছি আমরা, ফিক্সকেও সেখানেই দেখছি। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘোরানো পেঁচানোর রহস্য আছে। লোকটা তবে তো একজন গোয়েন্দা। মনিব সত্যি সত্যি দুনিয়াটাকে এক চক্কর ঘুরছেন কিনা খুব সম্ভব গোপনে তাই দেখে নিচ্ছে। মনে মনে ভীষণ ক্ষেপে উঠল পাসুপার্তু। ভাবল, ফিলিয়াস ফগের মতো এমন একজন সৎ আর ভদ্র মানুষের পিছনে টিকটিকি লাফানো এ একেবারে সহ্যের বাইরে। বুধবার 30শে অক্টোবর মালাক্কা প্রণালীতে ঢুকল জাহাজ। পরদিন ভোর 4টের সময়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের 12 ঘন্টা আগেই সিঙ্গাপুরে পৌঁছল। জাহাজে কয়লা তুলতে শুরু করলো লোকেরা। হাতে কিছু সময় পাওয়ায় রানী আওদাকে সাথে নিয়ে বন্দরে নামলেন ফিলিয়াস ফগ, শহরটা ঘুরে দেখার জন্য।
ফিক্স তাদের পিছু নিতে ভুল করল না, কিন্তু পাসুপার্তুর চোখে সে ধরা পড়ে গেল। কিছু না বলে মনে মনে খানিকটা হেসে নিল পাসুপার্তু। বেলা 11টায় নোঙর তুলল রেঙ্গুন। ঘণ্টা কয়েক পরেই আরোহীদের দৃষ্টি থেকে মালাক্কার সুউচ্চ পাহাড় পর্বতগুলো বিলীন হয়ে গেল দিগন্তে। 1300 মাইল দূরে এখনও হংকং। ফিলিয়াস ফগ হিসেব করে বুঝলেন দিন 6 মধ্যে হংকংয়ে পৌঁছানো সম্ভব হবে। তার হিসেব অনুযায়ী নভেম্বরের 6 তারিখের মধ্যেই ইয়োকোহামার উদ্দেশ্যে রওনা হওয়া যাবে। আবহাওয়া ভালো যাচ্ছিল। অল্প স্বল্প ঝড় শুরু হলো হঠাৎ করে। দ্বিগুণ করা হলো রেঙ্গুন জাহাজের গতিবেগ, কিন্তু তুফান বেড়েই চলল। সামনে চলতে গিয়ে কিছুটা গতি ব্যাহত হলো জাহাজের। তবে পেনিনসুলা অ্যান্ড ওরিয়েন্টাল কোম্পানির জাহাজিরা ওস্তাদ বটে। নাবিকেরা তাদের সাধ্যের মধ্যে যা করার সব করতে লাগলো। তবু জাহাজের ক্যাপ্টেনকে মনে মনে গালিগালাজ করা থেকে বিরত থাকলো না পাসুপার্তু। খুব চিন্তিত হয়ে পড়লেন রানী আউদাও। শুধু ফিলিয়াস ফগের চেহারার মধ্যে ভাবের কোনো পরিবর্তন নেই। ওদিকে ফিক্স কিন্তু গোয়েন্দাগিরির সাধনা ত্যাগ করেনি। কথা প্রসঙ্গে একদিন সে পাসুপার্তুকে প্রশ্ন করল, ব্যাপার কি হে, হংকংয়ে পৌঁছবার জন্য খুব যে ব্যস্ততা দেখছি তোমাদের মধ্যে? পাসুপার্তু ছোট্ট একটা জবাব দিল, হ্যাঁ। মিস্টার ফগ বুঝি ওখান থেকে ইয়োকোহামার জাহাজে চড়বেন? এবারও ছোট্ট জবাব দিল পাসুপার্তু, হ্যাঁ। আচ্ছা, এই যে দুনিয়া ঘোরা ব্যাপারটা, এটাকে কি তোমার রহস্যময় বলে মনে হয় না? ব্যাপারটা কি বিশ্বাস হয় তোমার? হয়। আমার মোটেই বিশ্বাস হয় না। চেপে রাখা রাগ বেরিয়ে পড়ল পাসুপার্তুর মুখ থেকে। তা হবে কেন? শিয়ানা কুকুর কোথাকার! চমকে উঠল ফিক্স। পাসুপার্তুর মুখে এত বড় কথা! ভাবছে সে তবে কি তার গোয়েন্দা পরিচয় প্রকাশ হয়ে পড়েছে? কিন্তু এ কথা তো তার কার কথা জানার কথা নয়। সেদিন আর কথা বাড়াবার সাহস হলো না ফিক্সের। কিন্তু আরেকদিন পাসুপার্তুই ফিক্সকে পাকড়াও করল। তাহলে হংকংয়ে আপনাকে দেখার সৌভাগ্য হবে আমাদের, কি বলেন মিস্টার ফিক্স? আমাদের পিছু ছাড়বেন না, ঠিক কি না? ফিক্স ইতস্তত করতে লাগলো। বিশ্বাস করুন, আমাদের সাথে আপনি থাকলে আমরা কি যে খুশি হব। প্লিজ আমাদের সাথেই আপনি থাকুন। প্রথম দিকে তো আপনার লক্ষ্যই ছিল বোম্বাই, অথচ দেখতে পাচ্ছি প্রায় চীন পর্যন্ত এসে পড়েছেন। আমেরিকা সে আর কত দূর, সেখান থেকে ইউরোপ, সে তো ব্যাঙের এক লাফ মাত্র। ফিক্স কিন্তু পাসুপার্তু কথাবার্তায় ব্যাঙের লেশপন্ত্র দেখল না। বলল, কি জানো, আমার যে চাকরি তাতে ভালো খারাপ দুটো দিকই আছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, নিজের গাটের পয়সা খরচ করে এভাবে ঘুরতে বেরোইনি আমি। একগাল হাসল পাসুপার্তু। তার আমাকে বুঝিয়ে বলতে হবে না। নিজের কেবিনে ফিরে রাজ্যের চিন্তায় ডুবে গেল ফিক্স। বুঝতে পারল পাসুপার্তু তাকে চিনে ফেলেছে। ঠিক করল হংকংয়ে নেমেই সব কথা খুলে বলবে সে পাসুপার্তুকে। ভাবল সে হয়তো জানে না যে ফিলিয়াস ফগ একজন ব্যাংক ডাকাত। সব কথা শুনে হয়তো পাসুপার্তু মনিবকে পুলিশের হাতে তুলে দেবার ব্যাপারে তাকে সাহায্য করতে রাজি হবে। ওদিকে ঝড়ে মেতে ওঠা সমুদ্রের দিকে তাকিয়ে আছেন ফিলিয়াস ফগ। ঝড় দেখে দুশ্চিন্তাই হবার কথা, কিন্তু ফগের মুখে চিন্তার কোনো ভাব দেখা যাচ্ছে না, বরং দৃঢ় আত্মবিশ্বাসের সুস্পষ্ট চিহ্ন সেখানে পরিস্ফুট হয়ে রয়েছে। শেষ পর্যন্ত অবশ্য ঝড় তুফান থেমে গেল। তবে রেঙ্গুন হংকংয়ে পৌঁছলো নির্দিষ্ট সময় পুরো একদিন পরে। ইয়োকোহামার জাহাজ ছেড়ে গেছে কিনা সে খবর নেবারে সাহস পেল না পাসুপার্তু। যতক্ষণ কিছু জানা না যাচ্ছে ততক্ষণই আশা। কিন্তু বন্দরে পাইলটকে জাহাজে দেখেই ফিলিয়াস ফগ প্রশ্ন করলেন, ইয়োকোহামার জাহাজ কি রওনা হয়ে গেছে? না, জাহাজে বয়লার নষ্ট হয়ে গেছে, তাই রওনা দিতে পারেনি। কখন ছাড়বে জানেন? কাল সকালে জোয়ারের সময়। জাহাজের নামটা কি? কর্ণাটিকা। আনন্দে আটখানা হলো পাসুপার্তু। পাইলটের হাত চেপে ধরে চেঁচিয়ে উঠল পাইলট, আপনি কত ভালো!
রেঙ্গুন জেটিতে এসে ভিড়ল বেলা 1টার সময়। যাত্রীরা ওঠানামা শুরু করলো। স্বীকার করতেই হয় অদৃষ্ট ফিলিয়াস ফগের উপর খুবই খুশি। ইয়োকোহামার জাহাজ ছেড়ে গেলে পরের জাহাজের জন্য 8 দিন অপেক্ষা করতে হতো। পরদিন ভোর 5টার আগে কর্ণাটিকা হংকং ত্যাগ করবে না। তাই অন্যান্য কাজ সেরে নেবার জন্য 16 ঘন্টা সময় হাতে পাওয়া গেল। অর্থাৎ রানী আওদার ভবিষ্যৎ নির্ধারণের জন্য ফিলিয়াস ফগ 16 ঘন্টা সময় পেলেন। জাহাজ থেকে নেমে রানী আওদাকে নিয়ে একটা হোটেলে পৌঁছলেন ফগ। তিনি না ফেরা পর্যন্ত পাসোপার্তুকে সেখানে থাকতে নির্দেশ দিয়ে নিচে গেলেন স্টক এক্সচেঞ্জের খোঁজে। তার ধারণা হলো জিজে ভাইয়ের ভাগ্নে যখন খুব বড় ব্যবসায়ী, তখন তার খবর পাওয়া খুব কঠিন হবে না। খবর অবশ্য পাওয়া গেল, কিন্তু দেখা মিলল না। প্রচুর টাকার মালিক হয়ে তিনি বছর 2 আগে হংকং ছেড়ে চলে গেছেন ইউরোপে। তিনি ব্যবসা করতেন ওলন্দাজদের সাথে। চীন থেকে সম্ভবত তিনি হল্যান্ডেই গেছেন। হোটেলে ফিরে সব কথা ফগ জানালেন রানী আওদাকে। শুনে রানীর মন খুবই খারাপ হয়ে গেল। গালে হাত দিয়ে খানিকক্ষণ কী সব ভাবলেন। তারপর কম্পিত গলায় বললেন, মিস্টার ফগ, আমার তাহলে কি উপায় হবে? অত চিন্তার কিছু নেই, বললেন ফগ। আপনি আমার সাথে ইউরোপেই চলুন। কিন্তু আপনার কোনো অসুবিধে হোক তা আমি চাই না। না না, অসুবিধে কিসের? আপনি সাথে গেলে আমার কোনোই অসুবিধে হবে না। পাসোপার্তুকে কাছে ডাকলেন ফগ। বললেন, যাও, কর্ণাটিকা জাহাজে 3টে কেবিন রিজার্ভ করে এসো। তখনই রওনা হয়ে গেল পাসোপার্তু। প্যান্টের পকেটে হাত ভরে শহর দেখতে দেখতে ভিক্টোরিয়া বন্দরের দিকে এগিয়ে চলল সে। ইউরোপীয়, চীনা আর জাপানিদের ভিড় রাস্তায়। এদিকে বোম্বে, কলকাতা অথবা সিঙ্গাপুরের সাথে মিল আছে হংকংয়ের। ভিক্টোরিয়া বন্দরে পৌঁছলেন পাসোপার্তু। যে জেটি থেকে কর্ণাটিকা ছাড়বে সেখানে পৌঁছে দেখল ম্লান মুখে পায়চারি করছে গোয়েন্দা প্রবর ফিক্স। হাসতে হাসতে তার সামনে গিয়ে দাঁড়ালো সে। হংকংয়ে ডাকাতকে ধরতে না পারলে পরে আর তাকে ধরা সম্ভব হবে না, এই কথা ভেবে মনে মনে দুশ্চিন্তা করছিল ফিক্স। অথচ বিলেত থেকে গ্রেফতারি পরোয়ানা এসে পৌঁছায়নি এখনো। আপনি তাহলে আমাদের সাথে আমেরিকা যাচ্ছেন, মিস্টার ফিক্স? দাঁতে দাঁত চেপে বলল ফিক্স। যাচ্ছি। অকস্মাৎ ফেটে পড়ল পাসোপার্তু প্রচণ্ড এক অট্ট হাসিতে। হাসি থামিয়ে সে বলল, আমি তো আগেই বলেছিলাম আমাদের পিছু ছাড়তে পারবেন না আপনি। আসুন আসুন, আপনার প্যাসেজ বুক করে নিন। জাহাজ কোম্পানির অফিসে গিয়ে দুজনে 4টি কেবিন রিজার্ভ করল। কেরানি তাদেরকে জানালো, কর্ণাটিকা আগামীকাল ভোরে নয়, আজই সন্ধ্যায় 8টায় রওনা দিবে, কারণ নষ্ট বয়লা মেরামত করা হয়ে গেছে ইতিমধ্যে। আনন্দের খবর, বলে উঠল পাসোপার্তু। আমার মনিবের এতে অসুবিধেই হবে। যাই, সুখবরটা তাকে জানিয়ে আসি। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল ফিক্স। আর দেরি নয়, এই মুহূর্তে সব কথা সে খুলে বলবে পাসোপার্তুকে। জাহাজ ঘাটের কাছাকাছি একটা রেস্তোরাঁ দেখে সে বলল, চলো হে, কিছু নাস্তা করা যাক। বেশ বড় রেস্তোরাঁ, সুন্দরভাবে সাজানো একটা কামরায় ঢুকলো ওরা। তার একপাশে ক্যাম্প খাট একটা, কয়েকজন লোক সেটা ঘুমিয়ে রয়েছে। আরও কিছু লোক ছোট ছোট টেবিলের চারদিকে বসে বিয়ার, পোর্ট, ব্র্যান্ডি এইসব পানীয় গলায় ঢালছে। কেউ কেউ মাটির তৈরি লাল রঙের বড় আকারের নলচিতে গোলাপ পানিতে ভেজানো আফিংয়ের ধূমপান করছে। অনেকেই আফিংয়ের নেশায় জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাচ্ছে। তাদেরকে ধরাধরি করে ক্যাম্পে খাটে শুয়ে দিচ্ছে ওয়েটাররা। ভেতরে ঢুকে এইসব কাণ্ড দেখে ওরা বুঝতে পারল এটা রেস্তোরাঁ নয়, চীনাদের একটা গুলির আড্ডা। চীন সরকার বহু চেষ্টা করেও এই নরকুণ্ডগুলোকে বন্ধ করতে পারেনি। 2টো চেয়ার টেনে একটা টেবিল দখল করে বসলো ওরা দুজন। 2 বোতল পোর্টের অর্ডার দিয়ে ফিক্স নানান গল্প শোনাতে শুরু করলো পাসোপার্তুকে। বোতলের পর বোতল একাই ঢালতে লাগলো পাসোপার্তু। এর মধ্যে ফিক্সের একটা চালাকি ছিল। পাসোপার্তুকে বেশি বেশি খাইয়ে তাকে সে মাতাল করে দিল, অথচ নিজের নামমাত্র খেলো কি খেলো না। হঠাৎ খেয়াল হলো পাসোপার্তুর। তখনই সে উঠে দাঁড়ালো। জাহাজ ছাড়বে সন্ধ্যের সময়, আমি সাহেবকে খবর দিতে যাচ্ছি। ফিক্স তাকে বাধা দিল। 1 মিনিট বসো,
কেন? বিশেষ একটা জরুরি বিষয়ে তোমার সাথে আমি কথা বলতে চাই। বিশেষ জরুরি ব্যাপার? তা বেশ, আগামীকাল আলাপ করা যাবে তখন। আজ আমার সময় নেই। দাঁড়াও, বলল ফিক্স। কথাটা এক্ষুনি শুনতে হবে। তোমার সাহেবের কথাই। সাহেবের কথা? বেশ, বলুন, শুনছি আমি। আবার চেয়ারে বসল পাসুপারতু। পাসুপারতুর হাত ধরল ফিক্স। আমি কে তা তুমি নিশ্চয়ই জানো। মুচকি হেসে পাসুপারতু বলল, জানি। সব কথা তাহলে তোমাকে আমি খুলেই বলি। অজানা কিছুই নেই আমার। তারা যে খামোকা আপনাকে পাঠিয়ে বোকামি করেছে, আর এত টাকা খামোকা। ফিক্স ভীষণ উত্তেজিত হয়ে উঠল। তার মানে এটা কত টাকার মামলা তাই তুমি জানো না? খুব জানি, বলল পাসুপারতু। 20,000 পাউন্ডের ব্যাপার, মানে 3 লাখ টাকা, তাই নয় কি? তার হাতে সজোরে ঝাঁকুনি দিল ফিক্স। না না, 50,000 পাউন্ড। কি? চেঁচিয়ে উঠল পাসুপারতু। কি বললেন? 50,000 পাউন্ড? তাহলে তো দেখছি 1 সেকেন্ড সময় নষ্ট করাও ঘোরতর অন্যায় হচ্ছে আমার। পাসুপারতু উঠে দাঁড়াতেই ফিক্স আবার তাকে টেনে বসালো। হ্যাঁ, 50,000 পাউন্ড। পাসুপারতুর দিকে মদের গ্লাসটা এগিয়ে দিল। আর আমি যদি সফল হই তাহলে পাবো নগদ 2,000 পাউন্ড। তুমি যদি সাহায্য করো 500 দেব তোমাকেও। সাহায্য করব আপনাকে? তার মানে? আকাশ থেকে পড়ল যেন পাসুপারতু। মিস্টার ফগ যাতে কয়েকটা দিন এখানে থাকতে বাধ্য হন তার ব্যবস্থা করতে হবে। কি? চিৎকার করল পাসুপারতু। আমার ভালো মানুষ মনিবের পেছনে টিকটিকি লাগিয়েও খুশি নন তারা? তিনি যাতে ঠিক সময় লন্ডনে ফিরতে না পারেন তার ষড়যন্ত্র করতে চাইছেন? ছি ছি ছি। এসব কি বলছো? তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। কি নীচ, কি ছোট নজর! পাসুপারতু উত্তেজিতভাবে বলেই চলেছে। তারা দেখছে সুযোগ পেলেই আমার মনিবের পকেট মারতেও ছাড়বে না। ঠিক, আমরা চাইছি তাইও। নির্ভেজাল মদ এমনিতেই উত্তেজিত করে তুলেছে পাসুপারতুকে। গাধার মতো চিৎকার শুরু করতে লাগলো সে। এ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, অথচ তারাই পরিচয় দেয় মিস্টার ফগের বন্ধু বলে, নিজেদেরকে ভদ্রলোক বলে দাবি করে। কি সাংঘাতিক! এই তাহলে রিফর্ম ক্লাবের সভ্যদের পরিচয়? মিস্টার ফিক্স, আপনি কি সত্যি আমার সাহেবকে চিনতে পারেননি এখনো? তিনি একজন মহৎ ব্যক্তি, এখনো তা বুঝতে পারেননি? তিনি বাজি ধরেছেন এসব সৎ পথে থেকে সে বাজিতে তিনি জিতবেন। তিনি তো আর তাদের মতো নীচ নন, ঠক জোচ্চর নন। নিষ্পলক চোখে পাসুপারতুর দিকে তাকিয়ে আছে ফিক্স। সত্যি করে বলো তো, আমার পরিচয় তুমি ঠিক জেনেছ? আপনি রিফর্ম ক্লাবের একজন গোয়েন্দা, একটা টিকটিকি। আমার মনিবকে পথে দেরি করিয়ে দেবার কুমতলবী কুকুরের মতো পিছু পিছু ছুটছেন। ইস, আপনার কথা মনিবকে না বলে দেখছি ভুলই করেছি। মিস্টার ফক তাহলে কিছুই জানেন না? ব্যস্তভাবে প্রশ্ন করল ফিক্স। এক চুমুকে মদের গ্লাসটা খালি করে পাসুপারতু বলল, না। মুহূর্তে পরবর্তী কর্তব্য স্থির করে ফেলল ফিক্স। সে বুঝে নিয়েছে পাসুপারতু নিতান্ত সরল প্রকৃতির লোক। সে নিশ্চয়ই ব্যাংক ডাকাতির ব্যাপারে ফককে সাহায্য করেনি। তা যদি সত্যিই হয় তাহলে ফককে গ্রেফতার করার ব্যাপারে তার কাছ থেকে সাহায্য চাইলে পাওয়া যেতে পারে। বলল, পাসুপারতু, তুমি আমাকে যা ভেবেছ আসলে আমি তা নই। সে কি? হ্যাঁ, আমি স্কটল্যান্ড ইয়ার্ডের একজন ডিটেকটিভ। নিজের পরিচয়পত্র বের করে হতভম্ব ফরাসির সামনে মেলে ধরল ফিক্স। বাজি ধরাটা মিস্টার ফগের মিথ্যে একটা অজুহাত মাত্র। তিনি তোমাকেও ঠকিয়েছেন, রিফর্ম ক্লাবের সভ্যদেরও ঠকিয়েছেন। তোমাকে কিছু না জানিয়ে তিনি তোমার কাছ থেকে সাহায্য আদায় করেছেন। কিছুই বুঝছি না, এইভাবে কেনই বা তিনি কাউকে ফাঁকি দিতে যাবেন? বলছি, গত 18 সেপ্টেম্বর ব্যাংক অফ ইংল্যান্ড থেকে 50,000 পাউন্ড চুরি গেছে, জানো তুমি? চোরকে বলতে পারো? শোনো তাহলে, বলছি। চোরের চেহারার সাথে তোমার মনিব মিস্টার ফিলিয়াস ফগের চেহারার হুবহু মিল আছে। এবার বাকিটুকু নিজেই তুমি বুঝে নাও।
টেবিলে ঘুষি মারল পাসুপারতু। কি অসম্ভব, এ কখনো হতে পারে না। আমার মনিবের মতো সৎ ব্যক্তি দুনিয়া খুব বেশি নেই। আরে কিছু না জেনে খামোকা চেঁচাচ্ছ কেন? তুমি সব কথা জানার সুযোগ বা পেল কখন? মিস্টার ফগ যেদিন দুনিয়া ঘোরার অজুহাত দেখিয়ে রওনা হলেন, সেদিন তো তুমি তার চাকরি নিয়েছিলে। চিন্তা করে বলো দেখি, কি ছিল তার সাথে সেদিন? ছিল কোনো জিনিস তার সাথে? একটা ব্যাগ, আর তার ভিতর অজস্র ব্যাংকনোট ছাড়া। তারপর আরেকটু চিন্তা করে আমাকে বলো, সত্যি সত্যি কি 80 দিনে দুনিয়াটাকে এক পা ঘুরে আসা যায়? গোটা ব্যাপারটাই কি একটা মস্ত ধাপ্পা নয়? এত কিছু জানার পরও কি তুমি তাকে সাধু পুরুষ বলবে? মাতাল পাসুপারতুর বোধ বুদ্ধি ভোতা হয়ে গেছে। তারপর একজন ডাকাতকে সাহায্য করার ফল জানো তো? জেলে পোষতে হবে তোমাকেও। তাই কি চাও তুমি? দু হাতে নিজের কপালের রগ টিপে ধরল পাসুপারতু। তার চোখের সামনে ঘুরতে শুরু করলো দুনিয়াটা, যেন হুড়মুড় করে আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। স্তম্ভিত হয়ে ভাবতে লাগলো সে, এসব কি শুনছি আমি? ফিলিয়াস ফগ একজন ডাকাত? তিনি নির্ভীক বীরপুরুষ নন, সামান্য একটি চোর? না না, এ কখনো হতে পারে না। অথচ ফিক্সের কথাও তো উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু তবু এ যেন বিশ্বাস করার মতো ব্যাপার নয়। রুদ্ধ গলায় সে জানতে চাইল, আপনি তাহলে আমাকে কি করতে বলেন? তোমাকে সামান্য একটা ব্যবস্থা করতে হবে, তাহলেও মিস্টার ফগ যাতে কোনো মতেই হংকং ছেড়ে যেতে না পারেন। কিন্তু তোমাকে আমি 1000 পাউন্ড দেব। না না, এ কাজ আমি কখনো করতে পারবো না। পাগলের মতো চেঁচিয়ে উঠল পাসুপারতু। চেয়ার ছেড়ে উঠতে চেষ্টা করলো সে, কিন্তু পারল না। চেয়ারের সাথে তার শরীর যেন আটকে গেছে। জড়িত কণ্ঠে সে বলল, আমার মনির যদি ডাকাতো হয়, তবু আমি তার সাথে বেইমানি করতে পারবো না। না, তা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। রাজি নাও তাহলে? বেশ, তাহলে সব ভুলে যেও। এসো, আরেক গ্লাস ব্র্যান্ডি ঢালা যাক গলায়। একে মাত্রা ছাড়িয়ে মদ খেয়েছে, তার উপরে অপ্রত্যাশিত আঘাত। পাসুপারতুর অবস্থা পুরোপুরি কাহিল হয়ে পড়েছে। ফিক্স ফোন দিয়ে আটল কোনোভাবেই পাসুপারতুকে ফগের কাছে যেতে দিবে না। আফিং ভরা সেই লাল রঙের নলচেগুলো পড়েছিল টেবিলের উপরে। তারই একটা তুলে নিয়ে ধরিয়ে দিল সে পাসুপারতুর হাতে। নলে কয়েকবার টান দিল পাসুপারতু, সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝের উপর। এইবার সানন্দে ভাবল ফিক্স, এইবার বাগে পেয়েছি ফিলিয়াস ফগকে। কর্ণাটিকা জাহাজ ছাড়ার সময় যে বদলে গেছে তার ফিলিয়াস ফগে জানাই হচ্ছে না। এবার দেখে নেব তাকে। দাম চুকিয়ে দিল ফিক্স, চন্ডুখানা থেকে বেরিয়ে রাস্তায় নামল। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুলস ভার্নের লেখা গল্প 80 দিনে বিশ্বভ্রমণ। আজ ছিল এর 3য় পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বটির জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।